নমস্কার। আজ আমি এনেছি আপনাদের কাছে কৃষ্ণ ভাবিনী দাসের বইকে। দাসী নয় কিন্তু, কৃষ্ণ ভাবিনী দাস, যিনি প্রথম বাঙালি মহিলা ভ্রমণ কাহিনী লিখেছিলেন। ইংল্যান্ডে বঙ্গমহিলা ছদ্মনামে এই বইটি লিখেছিলেন। প্রকাশিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, কিন্তু প্রকাশিত হবার পরই ব্রিটিশ সরকার এটিকে বাজেয়াপ্ত করেন। সম্ভবত ব্রিটিশ সরকারের কিছু সমালোচনা ছিল সেই জন্য। যদিও আমরা ওনাকে বলি যে প্রথম বাঙালি মহিলা যিনি ভ্রমণ কাহিনী লিখেছিলেন, সম্ভবত ভারতবর্ষে এর আগে এত বিস্তৃত কোনো ভ্রমণ কাহিনী লেখা হয়নি। রবীন্দ্রনাথ স্বয়ং তার ইউরোপ প্রবাসী গ্রন্থে এই বইয়ের প্রশংসা করেছিলেন। কৃষ্ণ ভাবিনী দাস 1864-তে মুর্শিদাবাদের চুয়াগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 9 বছরে তার বিয়ে হয় দেবেন্দ্রনাথ দাসের সঙ্গে, যিনি ইংল্যান্ড পাড়ি দিয়েছিলেন সিভিল সার্ভিস পরীক্ষা দেবেন বলে। প্রথমবার কৃষ্ণ ভাবিনী দাস তার সঙ্গে যাননি। তারপরে তিনি ফেরত আসেন এবং কয়েক মাস পরে আবার পাড়ি দেন। তখন কৃষ্ণ ভাবিনী দাস তার সঙ্গে গিয়েছিলেন। কৃষ্ণ ভাবিনী দাসের শ্বশুর, উকিল শ্বশুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধু ছিলেন। কিন্তু তাহলে কি হবে, ভীষণ গোঁড়া লোক ছিলেন। তিনি তার এই ছেলেকে কালাপানি পেরোবার কারণে ত্যায্যপুত্র করেন। কৃষ্ণ ভাবিনী দাস স্বামীর সঙ্গে পাড়ি তো দেন, কিন্তু তার 6 বছরের মেয়েকে শ্বশুরের কাছে রেখে যান। কৃষ্ণ ভাবিনী বইটির শুরুতেই বলছেন যে তিনি কিন্তু বিদ্যা জাহির করার জন্য বইটি লেখেননি। তিনি লিখেছেন, পাঠিকাগণ, আমিও আপনাদের ন্যায় একটি বাড়িতে বন্ধ ছিলাম। দেশের, পৃথিবীর কোনো বিষয়ের সহিত সম্পর্ক ছিল না। বিদেশ হইতে প্রত্যাগত ব্যক্তিদের নিকটে গিয়া বিদেশ সম্বন্ধীয় নানা প্রকার নূতন বিষয় শুনিবার জন্য ব্যস্ত হইতাম। বোধ হয় ইংল্যান্ডের বিষয় জানিবার নিমিত্ত আমার মতো আপনাদের মধ্যে অনেকের মনে কৌতূহল জন্মে। সেই ইচ্ছা পরিতৃপ্ত করিবার বাসনায় আমি এই ইংল্যান্ডে বঙ্গমহিলাকে আপনাদের কাছে অর্পণ করিলাম। আজ আমি মুখ খুলিয়া কলের গাড়িতে উঠিলাম। যদিও আমি কলকাতায় জন্মাই নাই বটে, কিন্তু বিবাহ হইয়া অবধি আমি কলকাতায় রইয়াছি। অনেক বৎসর আমার ইহার সহিত আলাপ হইয়াছে। আজ সেই বহুদিনের বন্ধুত্ব সূত্র কাটিয়া চলিলাম। দেখিতে দেখিতে হুগলি ও বর্ধমান ইত্যাদি স্টেশনে আসিতে লাগিলাম। ইহারা আমার পূর্ব পরিচিত। আগে পিত্রালয়ে যাইবার সময় মুখ ঢাকিয়া স্টেশন দিয়া যাইতাম। কই, আজ আমার সে ঘুমটা কোথায়? ঘুমটা টানিতে গিয়া মাথায় টুপিতে হাত ঠেকাতে নিজের ভিন্ন পোশাক দেখিয়া মনে মনে একটু লজ্জা হইল। আজ আমাকে কোনো পরিচিত লোক দেখিলে চিনিতে পারিবে না। হয়তো মেম সাহেব বলিয়া সেলাম করিবে, অথবা ভয়ে সরিয়া যাইবে। কি আশ্চর্য, পোশাকে এত প্রভেদ! বম্বে যাবার পথে স্টেশনে যখন তিনি নামলেন, তার খুব আনন্দ হলো। আনন্দ হলো, আবার দুঃখও হলো, কারণ তার মনে হলো ভারতের মহিলারা এ স্বাধীনতার সুখ জানে না। ট্রেনে আসার সময় ভিন্ন ভিন্ন রাজ্যের লোকের সঙ্গে দেখা হলো। তিনি বলছেন তাদের আকৃতি, প্রকৃতি, আচার ব্যবহার এতটাই আলাদা যে বিদেশে গিয়ে সকলকে একসঙ্গে যদি কেউ দেখে, কেউ বুঝতেও পারবে না যে এরা সবাই একই দেশের লোক। বম্বে গিয়ে এবার তাদের জাহাজ ধরার পালা। যে ভারত ভূমিতে জন্মগ্রহণ করিয়াছি এবং যেখানে এত বৎসর জীবিত রহিয়াছিলাম, সেই স্বদেশ পরিত্যাগ করিয়া চলিয়া যাইতেছি। দূরে আত্মপরিজন সকলেই পড়িয়া রহিয়াছে। এই সকল চিন্তাতে মন আকুল হইল। লোকের ভিড় আর ফুরায় না। দেখিতে দেখিতে 6টা বাজিয়া গেল। মনে করিতেছি এখনো জাহাজ ছাড়িল না,
এমন সময় এক ভোঁ বাজিয়া সকলকে জানাইয়া দিল যে 15 মিনিটের মধ্যে জাহাজ ছাড়িবে। উপরি লোকেরা তাড়াতাড়ি কাজ সারাইয়া পলাইতে লাগিল। দেখিতে দেখিতে 10 মিনিটে প্রায় 3 ভাগ লোক জাহাজ হইতে নামিয়া গেল, কেবল যাত্রীরা ও কর্মচারীরা ইহার উপরে রহিল। এমন সময় আবার ভোঁ বাজিল, এইবার জাহাজ ছাড়িল। বিদায়। আজি প্রিয় দেশ স্বদেশ রতন, ত্যাজিনু তোমারে বহুদিন তরে, ভেব না জননী অভাগী কন্যারে, কোন উপকারে এলো না যখন। কেহই জানে না যাতনা আমার, নাহিক কাহারে জানাতে বাসনা, কি কাজ জানায় কেউ বুঝিবে না, পড়িতেছে অশ্রু ছিঁড়ি হৃদি তার। জলে যেতে যেতে স্থল দেখে আনন্দ হচ্ছে, তখন সে দৃশ্যেরও বর্ণনা করছেন কৃষ্ণভাবিনী। তারপর এক সময় যখন সুয়েজ খাল দিয়ে যাচ্ছেন, তিনি তার সুয়েজ খালের পুরো বর্ণনা দিয়েছেন। সেটা কবে তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল, কত খরচ হয়েছিল, সুয়েজ খাল হবার পরে যাতায়াতের কত সুবিধে হলো, এরকম যাবতীয় তথ্য দিয়ে তিনি লিখেছেন। তারপর এক সময় যখন স্থলে এলেন, সেখানে গন্ডোলা করে, গন্ডোলা মানে একরকম ডিঙি নৌকো, সেই ডিঙি নৌকো করে তিনি ভেনিসে এলেন। আর ভেনিসে এসে চারপাশে স্ত্রী পুরুষদের দেখে তিনি লিখছেন, ইহাদের দেখিয়া স্বদেশীয় অবরুদ্ধা ভগিনীদের কথা মনে পড়িয়া অত্যন্ত দুঃখ বোধ হইল। এদেশে স্ত্রী লোকেরা দেখিতে মন্দ নয়, আমাদের মতো ইহাদের মুখ চ্যাটালো, চুল ও চোখ ভালো, কিন্তু রং বেশ পরিষ্কার সাদা। ইহাদের মনে যে একটা স্বাভাবিক সভ্যতা ও স্বাধীনতার তেজ আছে, তাহা ইহাদের মুখে স্পষ্ট দেখিতে পাইলাম। এরপরে তিনি ভারত ও ইটালির মধ্যে তুলনা করে বলছেন যে ইটালিতে গ্যারিবল্ডি, মাৎসিনি এদের মতন লোকেরা ইটালিকে স্বাধীন করেছেন, কিন্তু ভারত শুধুই ঘুমায় রয়। তারপর তিনি সুইজারল্যান্ড আসার দারুণ বর্ণনা করেছেন। এখন আমরা আল্পস পর্বতের পাদদেশে উপস্থিত হইয়াছি। পূর্বকার দৃশ্য সকল এখন ইহার কাছে তুচ্ছ বোধ হইতে লাগিল। প্রকৃতির ঐশ্বর্য ও মহিমা নিরীক্ষণ করিয়া একেবারে বাকশূন্য হইয়া এক দৃষ্টিতে ঊর্ধ্ব দিকে চাহিয়া রইলাম। শৃঙ্গের উপর শৃঙ্গ উঠিয়াছে, কোথাও একটু বিচ্ছেদ দেখিতে পাই না। উচ্চ উচ্চ শৃঙ্গগুলি ধবল বর্ণ তুষারে আবৃত, তাহার উপর অরুণ কিরণ পতিত হওয়াতে হিমানিপুঞ্জ অতিশয় ঝকমক করিতেছে। দূর হইতে মনে হয় যেন পর্বতরাজ হীরার মুকুট পরিয়া বসিয়া আছেন। আমি এই প্রথম বরফ দেখিলাম। এই অপূর্ব দৃশ্য দেখিয়া যে কত চমৎকৃত ও আনন্দিত হইলাম, তাহা প্রকাশ করিতে পারি না। ইংল্যান্ড আসতে গেলে জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড এইসব জায়গা দিয়ে আসতে হতো। ফ্রান্সের মহিলা দেখে উনি লিখছেন, ইহারা বাবু নহে, গরিব স্ত্রীলোকেরা স্বামীর সঙ্গে সমান কাজ করে, লাঙল বহে, জল টানে, এইরূপে অনেক শক্ত কাজে স্বামীর সাহায্য করে। ফরাসিদের রুচি খুব চমৎকার এবং খুব সামাজিক ও শিল্প কৌশল দেখার মতন। এদের পাথর আর ইট দিয়ে তৈরি বাড়ি দেখে আবার কাশির বাড়িগুলোর কথা মনে পড়ছে। যখন তিনি অবশেষে কলের গাড়ি চড়ে লন্ডন অভিমুখে রওনা দিলেন, তিনি লিখছেন, আজ আমি সেই অবগুণ্ঠনবতী মহিলা। ইংল্যান্ডে, যে ইংল্যান্ডের বিষয় কত আগ্রহের সহিত পড়িয়াছি ও শুনিয়াছি, আজ আমি সেই বহুদূর স্থিত ইংল্যান্ডে উপস্থিত। আমি কয়েক মাস হইল ইংল্যান্ড আসিয়াছি। আমার খাওয়া দাওয়া, পোশাক ইত্যাদি সব ইংরাজি ধরনে চলিতেছে। হয়তো কোনো দেশীয় লোক দেখিলে আমাকে পাকা মিম সাহেব বলিয়া উপহাস করিবেন। করুন, সে ঠাট্টা আমার গায়ে লাগিবে না। উপহাস সকলেই করিতে পারে এবং অনেক স্থলে কুসংস্কার ও অনভিজ্ঞতাই উহার সূত্র। আমাদের দেশীয় লোকদের উপহাসই আমাদের দেশের উন্নতি পথের কণ্টক হইয়াছে।
অনুকরণ করিলেই যে দোষ হয় তাহা যুক্তিযুক্ত নহে। অনুকরণ দুই প্রকার, ভালো ও মন্দ। লোকে শীঘ্রই মন্দ অনুকরণ করে, বিশেষ আমরা বিজাতীয়দের মন্দ আচার ব্যবহার সহজেই অনুকরণ করি। এজন্য ভারতবাসীরা একেবারে সব অনুকরণে বিমুখ, ভালো মন্দ বিবেচনা করিয়া দেখেন না। আমারও একসময় অনুকরণে ঘৃণা ছিল, কিন্তু এখন দেখিতেছি যে ভালো অনুকরণ না করিলে লোকের ও দেশের উন্নতি হয় না। দুর্ভাগ্যক্রমে আমরা কুসংস্কার ও মূর্খতায় আচ্ছন্ন। আবার আমাদের দেশীয় লোকেরা যেরূপ গোঁড়া, তাহাতে তাহাদের মধ্যে কোনো নূতন বিষয় প্রচলিত করা ভয়ানক কঠিন ব্যাপার। বিশেষ তাহারা কাহাকে বিদেশীয়দের কিছু অনুকরণ করিতে দেখিলে হিতাহিত বিবেচনা শূন্য হইয়া একেবারে তাহার প্রতি শত্রুভাব অবলম্বন করেন। কেহ যদি 16 বৎসর অবধি কন্যাকে বিদ্যালয়ে পাঠান, তবে লোকে অমনি তাহাকে সমাজচ্যুত করিবার জন্য অগ্রসর হন। কেহ 14 বৎসর পর্যন্ত কন্যাকে অবিবাহিতা রাখিলে লোকে তাহাকে এক ঘরে করিবার পন্থা দেখিয়া বেড়ান। এইরূপ শত শত ঘটনা আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষের ভিতরে নিরন্তর ঘটিতেছে। কৃষ্ণভাবিনী বলছেন যে স্বদেশে ফিরে যদি লোকেরা ইংল্যান্ডের প্রশংসা করেন, তাহলে লোকে ভাববে যে স্বদেশের নিন্দে করছে। কিন্তু উনি বলছেন যে আমরা যদি স্বাধীন ও উন্নত জাতির সঙ্গে নিজেদের তুলনা না করি, নিজেরা বুঝতে পারবো না আমরা কোথায় পড়ে আছি। আমরা জড়বস্তুর মতন পড়ে আছি। লন্ডন শহরটাকে উনি এত ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন, উনি তাকে 4টি ভাগে ভাগ করে আলাদা করে তার সম্বন্ধে বলেছেন। যেমন বলছেন, লন্ডনের পূর্ব মধ্য ভাগকে ওর কলকাতার বড়বাজারের মতন লাগে। তার কারণ ওখানে প্রচুর দোকান, সরু সরু গলি। আর লন্ডনের পূর্ব ভাগ, সেখানে দরিদ্র লোকের বাস ছাগল কুকুরের মতন থাকে। সেখানে খুব ওই দরিদ্র লোকের বাস বলে সেখানে মদ খাওয়া আছে, খুনোখুনি মারামারি পর্যন্ত হয়। লন্ডনে অনেকগুলি পার্ক আছে। কৃষ্ণভাবিনী কলকাতার ইডেন গার্ডেন্সের সঙ্গে তুলনা করে বলছেন যে লন্ডনের ইডেন গার্ডেন্সের মতন অনেকগুলি পার্ক আছে। তাদের গ্রীষ্ম আর শীতকালে আবার আলাদা আলাদা রূপের বর্ণনা করেছেন। আর শীতের যে ফগ বা কুয়াশা, তাকে কৃষ্ণভাবিনী বলছেন কলকাতার পৌষ মাসে যেরকম কুয়াশা হয় তার 4 গুণ। এই সময়টা এখানে ভীষণ খারাপ ও লোকেদের খুব ডিপ্রেশন হয়, তাকে আত্মহত্যা করতে ইচ্ছে করে। লন্ডনের রবিবারগুলো কিন্তু একদম অন্য দিনের থেকে আলাদা। তিনি বলছেন যে রবিবারগুলো লোকেরা দেরি করে ঘুম থেকে ওঠে, তারপর গির্জার ঘন্টা যখন বাজে সেই সময় তারা গির্জায় যাবার জন্য তৈরি হয়। স্ত্রী লোকেরা নানান প্রকারের পরিচ্ছদ পরিয়া চলিতেছে। পুরুষদের বস্ত্রে কোনো আড়ম্বর নাই, সকলেরই কালো পোশাক। আমাদের দেশের অনেক পুরুষের মতো এখানকার স্ত্রী লোকেরা বেড়াইতে যাইবার সময় ফুলবাবু সাজে। পুরুষেরা কোনো গন্ধ দ্রব্য বা বাহারি পোশাকের জন্য গ্রাহ্য করে না। রাস্তায় যে সকল লোক চলিতেছে তার মধ্যে স্ত্রী লোকের ভাগ অধিক। এখানে অনেক স্ত্রী লোক কেবল ধর্ম দেখাইবার জন্য গির্জায় যায়, এবং অবিবাহিতা স্ত্রীরা অনেক সময় আপনাদের বেশভূষা দেখাইবার ও বর খুঁজিবার জন্য উপাসনালয়ে গিয়া থাকে। গির্জার প্রার্থনাদি কার্য অনেকটা আমাদের দেশের ব্রাহ্ম সমাজের রীতি অনুসারে সমাপিত হয়। সমস্ত লোক সপ্তাহে 6 দিন খাটিয়া বাইবেল অনুসারে রবিবারে বিশ্রাম করে। গোঁড়া লোকেরা আজ কোনো কাজ করে না, অনেকে শনিবারে রবিবারের জন্য রাঁধিয়া রাখে। আজ লোকেরা ধর্মপুস্তক ভিন্ন অন্য কোনো বই পড়িবে না, ধর্মসঙ্গীত ভিন্ন অন্য গান বাজনা করিবে না, এবং শুনিয়াছি স্কটল্যান্ডে রবিবারে সংবাদপত্র পর্যন্ত পড়ে না। আবার অনেকে ধর্মকথা ভিন্ন অন্য কথা কয় না। লন্ডনে আজকাল অনেক নব্য দলের লোকে এত বিচার করে না। ইংল্যান্ড ও ইংরেজ জাতির গুণের কথা তো কৃষ্ণভাবিনী বলেছেন অনেক, কিন্তু তারা যে ধনলোভী ও স্বার্থান্বেষী
সে কথাও বলেছেন। ইংরাজ জাতির স্বার্থই সর্বত্র সর্বদা পূজিত হয়। ইহারা প্রতি কথাতেই স্বার্থ অন্বেষণ করিয়া থাকে এবং যেরূপেই হোক স্বার্থ লাভ করা ইহাদের নিজেদের প্রধান লক্ষ্য। অন্য জাতিদের অপেক্ষা অধিক বিভবশালী হইয়াও ইহারা সন্তুষ্ট নয়। সর্বগ্রাস করাই ইহাদের একান্ত ইচ্ছা। সকলই আমি লইব, সকলই আমি গ্রাস করিব, ইহাই নিরন্তর ইংরাজ হৃদয়ে জাগরুক রহিয়াছে। এই মহালালসা চরিতার্থ করিবার জন্যই ইংরাজেরা পৃথিবীর সকল স্থানে ব্যাপিয়া পড়িয়াছে এবং ইহারই প্রভাবে ক্রমে ক্রমে আপনাদের সাম্রাজ্য এত বাড়াইয়াছে ও আরো বাড়াইতেছে। টাকা ইংরাজদের প্রধান আরাধ্য দেবতা। ইহারা যে টাকার কেমন আদর করে ও টাকা পাইবার জন্য পাগল হইয়া বেড়ায়, তাহা কিছুদিন ইংল্যান্ডে বাস করিলে সহজেই বোঝা যায়। কি স্বদেশ কি বিদেশ, সর্বত্রই টাকা ধরিবার জন্য জাল পাতিয়া রাখিয়াছে এবং যেখানে অর্থের গন্ধ পায় সেইখানে ধনলোলুপ ইংরাজ আমিষলোভী গৃধ্রের ন্যায় ধাবমান হয়। টাকার লোভে ইংরেজরা চীনাদের আভিংখর বানিয়ে তুলেছিল। ভারতবর্ষের রক্তে ওরা ফুলে ফেঁপে উঠেছে। অনেক দোষের মধ্যে ইংরেজের যে দোষগুলোর কথা বলেছেন কৃষ্ণভাবিনী, তার মধ্যে আছে মদ্যপান, অপব্যয়িতা, দোকানদারি ভদ্রতা, তার মানে হচ্ছে ভণ্ড। আরেকটা কথা উনি বলেছেন যে ইংরেজদের মধ্যে জাতিভেদ নেই অবশ্য, তবে শ্রেণীভেদ আছে, যে কারণে সবাই লর্ড ও ধনী লোকেদের তোষামোদ করে। পরিশেষে উনি বলছেন যে ইংরেজরা কিন্তু সভ্য জাতি এবং এই সভ্যতা ওদের যে সদ্গুণের মধ্যে পড়ে সেটা কিন্তু অন্যদের থেকে নেওয়া। একটা মজার গল্প করছেন উনি। ওরা ভীষণ অন্যদের সঙ্গে কথা বলতে চান না, নিজেদের চেনা জানা হলে তবেই কথা বলেন। এইসব ব্যাপারগুলো তো উনি আগে বলেছেন। এই সম্পর্কে বলতে গিয়ে উনি একটা মজার গল্প বলছেন যে এক ভদ্রলোক রাস্তায় যেতে যেতে একটি গর্তে পড়ে গেছেন, আর সেই গর্তে পড়ে খুব হেল্প হেল্প করে চেঁচাচ্ছেন সাহায্যের জন্য। অপর এক ইংরেজ ভদ্রলোক ওইখান দিয়ে যাচ্ছিলেন সে সময়। উনি সেটা শুনেছেন এবং দেখলেনও যে এক ভদ্রলোক ভেতরে পড়ে আছেন। উনি সে সময় ভাবলেন, এই লোকটি যদি আমার চেনা হতো তাহলে তো আমি ওকে সাহায্য করতাম, কিন্তু চেনা নয়। এই হচ্ছে ইংরেজ। কর্ম ইংরাজ জীবনের সঙ্গীর মতো। জলবায়ুর গুণেই হোক অথবা স্বাভাবিক গুণেই হোক, ইহারা অতিশয় কর্মপ্রিয়। ইহারা কোনো কঠিন পরিশ্রম করিতে ভয় পায় না বা শীঘ্র পরিশ্রমে কাতর হয় না। আমাদের দেশে গ্রীষ্মের জন্য অথবা অলসতাবশত লোকে 2-4 ঘন্টা কর্ম করিয়া একেবারে ক্লান্ত হইয়া পড়ে। এই কার্যক্ষমতা থাকাতেই ইংরাজেরা বাণিজ্যে অদ্বিতীয় হইয়াছে। ইহারা কত নূতন নূতন কল আবিষ্কার করিতেছে এবং সর্বদাই শিল্প ও কারুকর্মের কত উন্নতি করিতেছে। ইহাদের যেমন জাতীয় একতা, সেরূপ স্বজাতির প্রতি দৃঢ় অনুরাগ আছে। ইংরাজরা নিজ জাতির প্রতি ভালোবাসা থাকাতে কখনো স্বদেশীয় লোকদের কোনো অপমান সহ্য করিতে পারে না এবং নিজ দেশের প্রতি একান্ত মমতা থাকাতে কখনো জন্মভূমির অমঙ্গল দেখিতে পারে না। ইহারা যেমন নিজের মর্যাদা রাখিতে ব্যস্ত, সেইরূপ নিজ জাতির নাম রক্ষা করিতে সর্বদা যত্নবান। কৃষ্ণভাবিনী যে প্রথম বাঙালি যিনি বিদেশি ভ্রমণ কাহিনী লিখেছেন সেটা যেমন সত্যি, কিন্তু তাকে শুধু এরকম লেখিকা বলে সীমাবদ্ধ করা যায় না। কারণ ওর ভ্রমণ কাহিনী নিছক ভ্রমণ কাহিনী নয়, এত তথ্য সমৃদ্ধ সেই কাহিনী যে নিছক ভ্রমণ কাহিনী বললে ভুল বলা হবে। যেমন ওর এই গ্রন্থে মহারানী ভিক্টোরিয়ার সংসার এই বলে যে অধ্যায়টি লিখেছেন, তার মধ্যে
মহারানী ভিক্টোরিয়ার এত খুঁটি নাটি তার সংসারের সবকিছু দেওয়া আছে যে আমাদের পড়লে মনে হয় যে উনি বোধহয় রানীর সঙ্গে গল্পগুজব করে এই জিনিসগুলি জেনেছেন, লিখেছেন। আসলে উনি যে প্রচুর পড়াশুনো করেছেন সেটা উনি নিজেই জানিয়েছিলেন। লাইব্রেরিতে গিয়ে, ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে উনি প্রচুর তথ্য সংগ্রহ করেছেন এবং সেই সমস্ত তথ্য তার এই বইয়ে লিখেছেন। মহারানীর সংসার যে অতি বৃহৎ তাহা বোধহয় সকলেই বুঝিতে পারেন। ইহার সংসারে কর্মচারী, পরিচারক, পরিচারিকা ইত্যাদি সকল প্রকার ভৃত্যের সংখ্যা অনন্য 1000। সর্বপ্রধান কর্মচারীর নাম লর্ড স্টুয়ার্ট। সমস্ত সংসার ইহার অধীনে এবং রানীর কক্ষ, আস্তাবল ও ধর্ম মন্দির ভিন্ন রাজবাড়ির অন্যান্য বিভাগের সমস্ত কর্মচারী ও ভৃত্যেরা লর্ড স্টুয়ার্টের আজ্ঞা শিরোধার্য করিয়া মুহূর্তের মধ্যে পালন করে। কিন্তু লর্ড স্টুয়ার্টের যথার্থ কর্মভার আরেকজন কর্মচারীর উপর পড়িয়া থাকে। লর্ড স্টুয়ার্ট সমস্ত রাজকীয় ক্রিয়াকলাপে রাজসভায় বর্তমান থাকেন। ইহার বেতন মাসে 2000 টাকা। রান্নাবাড়ির সর্বপ্রধান রাঁধুনির মাহিনাও মাসে 700 টাকা। তাহার নিচে 10 জন রাঁধুনি আর 12 জন রান্নাবাড়ির চাকর আছে। ইহারাই সমস্ত পাকের কাজ করে। ইহা ব্যতীত মিষ্টান্ন প্রস্তুত করিবার জন্যে 15 জন লোক নিযুক্ত আছে। রাজবাড়ির সর্বপ্রধান মদের ভাণ্ডার রক্ষক বা বাটলারের বেতন মাসে 500 টাকা। ইহাকে রাজপরিবারের জন্য বাছিয়া মদ কিনিতে ও তাহা দেখিতে শুনিতে এবং রানীর নিকট পাত্রে ঢালাইয়া পাঠাইতে হয়। মহারানীর রাজবাড়িতে পাথুরিয়া কয়লা কিনিয়া রাখিবার নিমিত্ত প্রায় 13 জন লোক নিযুক্ত আছে। ইহা ব্যতীত দ্বার রক্ষক, চৌকিদার, আলোক জালোক ইত্যাদি বহু সংখ্যক নানা প্রকার ভৃত্য আছে। শুধু এই নয়, এছাড়া আরো অনেক লোক কাজ করে। উনি নিজেই বলেছেন যে উনি যেসব লোকের কথা বলেছেন এছাড়াও আরো এত লোক কাজ করে তার প্রাসাদে যে সবার কথা বলা সম্ভব নয়। পোয়েট লরিয়েট নামক একজন রাজবাড়ির কবি আছেন। যদিও ইহার বেতন রানীর প্রধান রাঁধুনির মাহিনার 7 ভাগের 1 ভাগও নয়, তথাপি ইহার পদ অতিশয় মাননীয়। বর্তমান রাজকবির নাম লর্ড টেনিসন। ইনি এখন ইংল্যান্ডের সর্বপ্রধান কবি। অল্পদিন হইল ইহাকে লর্ড উপাধি দেওয়া হইয়াছে। লন্ডনের শান্ত পরিবেশ থেকে সেই শহরের হই হট্টগোলের যে চিত্র সেটা ওনার বইয়ে খুব সুন্দরভাবে, মজাদারভাবে বর্ণনা করেছেন। প্রথমে এখানকার শব্দ কিছুই বোঝা যায় না, বোধ হয় যেন হট্টগোলের মধ্যে বেড়াইতেছি। ক্রমে মাস কতক থাকিবার পর অনেকটা বুঝিতে পারা যায়। কোথাও বা ম্যাকরেল ম্যাকরেল বলিয়া ঠেলা গাড়িতে করিয়া মাছ বেচিতেছে, কোথাও বা টিনের জিনিস সারাবে, ছুরি কাচি সানাবে বলিয়া চিৎকার করিতেছে, কেহ বা খোল খোল বলিয়া পাথরে কয়লা বেচিতেছে, কোথাও বা চৌকি ও ছাতা সারাবে শুনিতে পাইবে। আবার কখন কখন একজন ইহুদি ওল্ড ক্লোজ বলিয়া পুরানো কাপড় কিনিতে চাইতেছে। আবার কোনো কোনো রাস্তায় সন্ধ্যার সময় আলু পোড়া, সব গরম বলিয়া ঠান্ডার লোকের মনে লোভ জন্মাইয়া দিতেছে। এইরকম নানা প্রকার ব্যবসার লোক তাহাদের নিজ নিজ জিনিসের নাম বলিয়া অতি উচ্চ স্বরে চিৎকার করিতেছে। আবার দুধওয়ালারা ভোর 6টা হইতে বিকেল 5টা পর্যন্ত ঠেলাগাড়ি টানিয়া মিল্ক মিল্ক কু বলিয়া প্রতি বাড়িতে দুধ দিয়া যাইতেছে। ইংরেজদের এক বৈশিষ্ট্যের মধ্যে আছে বিজ্ঞাপন দেওয়া। সব জায়গায় বিজ্ঞাপন ঝুলে। কৃষ্ণভাবিনী বলছেন যে কোথাও নতুন মদের বিজ্ঞাপন, কোথাও আবার চুল কালো করার ওষুধের বিজ্ঞাপন, এমনকি মানুষের পিঠেও বিজ্ঞাপন ঝোলে। এই বিজ্ঞাপন সম্বন্ধে উনি একটা খুব মজার কথা বলেছেন। রেলওয়ে স্টেশনের সমস্ত দেয়ালে বিজ্ঞাপন মারা, কোনটা স্টেশনের নাম আর কোনটা বিজ্ঞাপনের নাম তাহা ঠিক করিতে পারিবে না। কোনো একটা স্টেশনে গাড়ি থামিল,
পরে অনেকক্ষণ ঠাউরে ঠাউরে দেখিয়া হয়তো মনে মনে ভাবিবে যে স্টেশনের নাম জানিয়াছ। তখন একজনকে জিজ্ঞাসা করিলে, এই স্টেশনের নাম অমুকের সরিষা নয়? সে হো হো করিয়া হাসিয়া উঠিল। তারপর তোমার জ্ঞান হইল যে সরিষার বিজ্ঞাপনকে স্টেশনের নাম মনে করিয়াছিলে। ওপরে জাহাজ চলে, নিচে চলে নর, অপরূপ আর কিবা আছে এরপর। কৃষ্ণভাবিনী বলছেন, এই ছড়াটি উনি ছোটবেলায় শুনেছিলেন, কিন্তু ইংল্যান্ডে এসে দেখছেন যে সত্যি এরকম হচ্ছে। এই সময় রাস্তার ওপরে চলছে ট্রাম গাড়ি, অমনিবাস, কলের গাড়ি, আর নিচে চলছে আরেক গাড়ি। তার বর্ণনা উনি দিচ্ছেন। সত্যি তো বিস্ময়। নদীর তলা দিয়ে কলের গাড়ি যাইতেছে, নদীর উপরে কত প্রকার জাহাজ ও নৌকা ইত্যাদি ভাসিতেছে, আবার নদীর পোলের উপর দিয়া কত লোক গাড়ি ও কলের গাড়ি চলিতেছে। ইহা বাস্তবিকই আমাদের কাছে অতিশয় অরূপ বলিয়া মনে হয়। কিন্তু ইউরোপীয়রা বিজ্ঞান, কৌশল ও পরিশ্রমের দ্বারা কি না করিতেছে। স্যার আইসেমবার্ট ব্রুনেল এই সুড়ঙ্গের নির্মাতা। একদিন কোনো একটি জাহাজের উপর একটা সামান্য পোকা তাহার মাথার স্বাভাবিক অস্ত্রের দ্বারা খোবরাইয়া খোবরাইয়া কাঠের ভিতর যাইবার জন্য একটু একটু করিয়া পথ নির্মাইতেছিল। তিনি তাহা দেখিয়া ভাবিলেন যে বড় বড় অস্ত্রের দ্বারা ওই পোকার মতো করিয়া মাটির নিচেও তো সুড়ঙ্গ কাটা যাইতে পারে। অতএব ওই ক্ষুদ্র জীবের কাছে এই সংকেত লইয়া তিনি বিদ্যা, বুদ্ধি ও পরিশ্রমের প্রভাবে টেমস টানেল নির্মাইয়াছিলেন। লন্ডনের রাস্তাঘাট সম্বন্ধে উনি বলছেন যে এখানকার লোক অত্যন্ত নিরসবদন। কৃষ্ণভাবিনী আমাদের দেশের রথযাত্রা, ঠাকুরের ভাসান, বরযাত্রী, এরকম নানান আনন্দদায়ক অনুষ্ঠানের সঙ্গে তুলনা করে বলছেন এসব লন্ডনে কিছুই নেই। তবে লন্ডনের পুরুষরা গৃহকর্তা হলেও মহিলারা কিন্তু বাড়ির রানী। আর উনি বলছেন যে সত্যিকারের অর্থে এখানকার নারীরা কিন্তু পুরুষদের অর্ধাঙ্গিনী। কারণ তারা অফিসে কাজ করে, স্কুলে যায়, দোকানে কাজ করে, তারা লেখে, সভায় বক্তৃতাও করে। তবে সবচেয়ে বেশি কৃষ্ণভাবিনীর ভালো লেগেছিল, আনন্দ পেয়েছিলেন এটা দেখে, মেয়েরা ৬-৭ বছর বয়স থেকে একেবারে ২০-২৫ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে। আর খুব স্বাভাবিকভাবেই যখন আমাদের দেশে মেয়েরা স্কুলেও যেতে পারতো না, পড়াশুনো কি তাই জানতো না। তবে একটা জিনিস উনি বলেছেন যে ইংল্যান্ডের মেয়েরা কিন্তু রোগা ও পুরুষদের সঙ্গে মেশে বলে লাবণ্যহীন, এটা ওনার বক্তব্য। আর উনি তার সঙ্গে বলছেন যে ভারতবর্ষে মেয়েরা যদি আরেকটু ফর্সা হতো আর ভালো কাপড় জামা পরতো তাহলে কিন্তু ইংরেজদের থেকেও ওরা আরো সুন্দর হতে পারত। ইংল্যান্ডের মহিলাদের সৌন্দর্য চর্চা নিয়ে উনি খুব সুন্দর কয়েকটি কথা লিখেছেন। ইংরেজ মহিলারা সৌন্দর্য বৃদ্ধি করিবার জন্য এত প্রকার কৃত্রিম জিনিস ব্যবহার করে যে তাহাদের বিষয়ে শুনিলে চমকিয়া যাইতে হয়। করসেট, ক্রিনোলিন প্রভৃতি নানা প্রকার দ্রব্য শরীরের গঠন ও আকৃতির এমন পরিবর্তন করাইয়া দেয় যে কে যথার্থ সুন্দরী আর কে সাজানো সুন্দরী তাহা নির্ণয় করা অসাধ্য। ইহারা নিজেদের সুন্দরী দেখাইবার জন্য অতিশয় বেদনা সহ্য করিয়াও স্বাভাবিক শরীরে বিকৃতি করিয়া থাকে। শুনিয়াছি একসময় ইহারা কোমর সরু করিবার জন্য এত আটিয়া বাঁধিত যে কখনো কখনো রাস্তায় চলিতে চলিতে মূর্ছা যাইত। এখন তত বাড়াবাড়ি নাই বটে, কিন্তু তথাপি যুবতী স্ত্রীদের দেখিলে বোধ হয় যে শরীরের আরাম অপেক্ষা সৌন্দর্যের প্রশংসা তাহাদের নিকট অধিক সুখদায়ক। এদেশে স্ত্রীলোকদের পরিচ্ছদের
এত আতিশয্য হইয়াছে যে অনেকে আহারাদি পর্যন্ত ত্যাগ করিয়া বেশভূষা করাইতে ব্যস্ত থাকে। পুরুষদের তাচ্ছিল্য ও সামাজিক কুসংস্কার যে ভারতের মহিলাদের হীনাবস্থার কারণ, এটা কিন্তু কৃষ্ণভাবিনী বলছেন। যদিও দয়া, মায়া, বিনয়, লজ্জা যেগুলো ভারতবর্ষের নারীদের গুণ, সেগুলো ইংল্যান্ডের মহিলাদের মধ্যে নেই। ইংল্যান্ডের মহিলারা পুরুষদের সঙ্গে অবাধ মেলামেশা করেন, এটা দেখে কিন্তু ওনার খুব ভালো লেগেছে। যদিও ইংল্যান্ডের মহিলার স্বামী খোঁজার ব্যাপারটা ওনার খুব মজাদার লেগেছে, অদ্ভুত লেগেছে, আর তাই ইনি লিখেছেন। বিবাহের বয়স প্রাপ্ত হইলেই ইংরাজ যুবতীরা স্বামী অন্বেষণে একেবারে পাগল হইয়া বেড়ায়। এ সম্বন্ধে ইহাদের সম্পূর্ণ দোষও দেওয়া যায় না। পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের সংখ্যা অধিক, আর শিক্ষিতা রূপবতী স্ত্রীদেরও অভাব নাই। সুতরাং অন্যান্য বিষয়ের মতো যুবতীদের মধ্যে ভয়ানক আড়াআড়ি হইয়া থাকে। উপযুক্ত বয়স হইলেই কিসে পুরুষের মন তাহার প্রতি আকৃষ্ট হইবে, কি উপায় অন্য সকলকে ফেলিয়া তাহাকে পছন্দ করিবে, তাহাই সাধিবার জন্য প্রত্যেক ইংরেজ যুবতী লালায়িত হইয়া বেড়ায়। এই সময় ইহারা রাস্তা, বাগান, নাট্যশালা প্রভৃতি অধিক পুরুষের সমাগম স্থানে যায় আর নিজেদের রূপ ও গুণ দেখাইবার জন্য প্রাণপণে চেষ্টা করে। এই বয়সে ইহারা অধিক চঞ্চল ও বাক্যপটু হয় এবং পিতামাতার মতানুসারে বাড়িতে থাকিতে ভালোবাসে না, আর গুরুজনের সঙ্গ ছাড়িয়া সর্বত্র নিজেরাই গমনাগমন করে। অবশ্য ইহাদের মনে কোনো দুঃস্বভাব না থাকিতে পারে, মনের মতো বর্জটানোই একমাত্র উদ্দেশ্য হইতে পারে। ইংরেজ মহিলারা জেলেদের মতো বড় বড় স্থানে জাল পাতিয়া রাখে, মাছের মতো পুরুষেরা একবার জালে আসিয়া পড়িলে আর নিস্তার নাই। যৌবন ও সৌন্দর্যে বঞ্চিত হইবার আগে একটা বর ধরিতে পারিলে ইহাদের আহ্লাদের আর শেষ থাকে না। আমাদের দেশের অনেক লোকে এদেশের অধিকাংশ স্ত্রী লোককে অসৎ চরিত্র বলিয়া মনে ভাবেন। তাহার কারণ ইহারা পথে, মাঠে ও বাগানে স্বাধীনভাবে বেড়ায় এবং পুরুষদের দেখিয়া ঘোমটা টানিয়া অবনতমুখী হয় না। এখানে আসিলে তাহাদের সে ভ্রম দূর হইয়া যাইবে। পুরুষরা স্ত্রীলোকদিগকে হেয় জ্ঞান না করিয়া তাহাদের আদর ও সম্মান করে, এবং কেহ তাহাদের প্রতি অন্যায় আচরণ করিলে মহিলাদের পক্ষ সমর্থন করিয়া অবিনীত পুরুষকে শাসন করিতে উদ্যত হয়। ভারতবর্ষীয় পুরুষেরা স্ত্রীলোকদের স্বাধীনতা দিতে ভয় পান, কারণ স্ত্রীরা বহুকাল অবধি পরাধীনা থাকাতে তাহাদের মন এত দুর্বল ও তেজহীন হইয়া পড়িয়াছে যে তাহারা স্বাধীন হইলে নিজেদের শাসন করিতে পারেন না। অবশ্য ইহা অনেকটা সত্য। কেহ অনেক বৎসর অধীন অবস্থায় থাকিয়া সহসা স্বাধীন হইলে কখনোই স্বাধীনতার ঠিক ব্যবহার করিতে অথবা স্বাধীনতা বজায় রাখিতে পারিবেন না। কিন্তু এক সময় না এক সময় সকলকেই শিখিতে হয়। ভয়ের পরিবর্তে স্ত্রী লোকদের ভালোরূপ শিক্ষা দিয়া স্বাধীনতা দিলে তাহারা স্পষ্ট দেখিতে পাইবে যে হিন্দু মহিলারা কোনো অংশে ইংরাজ মহিলাদের হইতে হীন নয়। বিয়ের ব্যাপারে কৃষ্ণভাবিনী কিন্তু ইংরেজদের বিয়ের ব্যাপারটাকেই বেশি ভালো বলে মনে করছেন। উনি কয়েকজন ব্রিটিশ মহিলার কথা উল্লেখ করেছেন, যেমন মেরি কার্পেন্টার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, লেডি বেকার, যারা শিক্ষা লাভ করেছেন এবং সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং যারা এদের মধ্যে বিয়েও করেন বা করেছেন, তাদের বিয়েটা কখনো তাদের কাজ করার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। আর সবচেয়ে যেটা ওনার ভালো লেগেছে, এই যে মহিলারা শিক্ষা লাভ করে নিজের ইচ্ছেতে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করেন। ইংল্যান্ডের স্ত্রীলোক কিংবা পুরুষ কেহই নিজ ইচ্ছা ব্যতিরেকে কখনো বিবাহ করে না, এবং এদেশীয় পিতামাতারাও কখনো বলপূর্বক বিবাহ দিয়া পুত্রকন্যার জীবনে কণ্টক রোপণ করে না। ইংরেজ দিকের যে বয়সে বিবাহ হয়, আমাদের দেশে সে বয়সে লোকের পুত্র কন্যা
এবং কখনো কখনো দৌহিত্র পুত্র হইয়া থাকে। এই বাল্যবিবাহ ও জলবায়ুর দোষে ভারতবর্ষে অতি অল্প বয়সে লোকে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়, কিন্তু এখানে সেই বয়সে যথার্থ যৌবন আরম্ভ হয় এবং লোকে প্রথম সংসারের সুখ দুঃখ ভোগ করে। বিবাহের দিনে সকল দেশেই অতিশয় ঘটা হইয়া থাকে। এখানে সকলের অপেক্ষা বর ও কন্যার অধিক আনন্দ, কারণ ভারতের বঙ্গদেশের মতো এদেশের বরকন্যার বালক বা বালিকার অবস্থায় বিবাহ হয় না। ইহারা উভয়েই উভয়ের কাছে পরিচিত, সেজন্য কাহারও মনে কোনো প্রকার শঙ্কা বা উদ্বেগ জন্মায় না। বিবাহক্রিয়া সমাপন হইলে যখন বর ও কন্যা গির্জা হইতে বাহিরে যায়, তখন এখানকার প্রথা অনুসারে উপস্থিত লোকেরা নববিবাহিত দম্পতির মাথায় ও চারদিকে চাল ছড়াইয়া দেয় এবং বরকে জুতো মারে। এই দেশীয় পিতাদের কন্যাদের বিবাহের সময় অনেক গহনা, পোশাক কিংবা টাকা দিতে হয় না। ইংরেজদের দাম্পত্য জীবন আমাদের নিকট অতি সুখময় ও সুন্দর বলিয়া বোধ হয়। আমাদের দেশের দম্পতির জীবন কি কষ্টকর তাহা বুঝিতে পারিলে মনে ভয়ঙ্কর বিষাদ উপস্থিত হয়। অবরুদ্ধা স্ত্রী স্বামী কি প্রকারে সমস্ত দিন কাটান তাহা জানেন না, এবং স্ত্রী কি করে কাল যাপন করেন তাহা স্বামীও জানেন না। কুসংস্কার, দেশের কুপ্রথা, বাল্যবিবাহ ও পিতামাতার পুত্র কন্যার প্রতি অযথোচিত ব্যবহারই সমস্ত দুঃখের মূল। কৃষ্ণভাবিনী বলছেন যে ইংল্যান্ডে স্বামী যদি স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করে, তাহলে সেই স্ত্রী আদালতে গিয়ে নালিশ করতে পারে ও আবার তারপর পুনর্বিবাহ করতে পারে। কিন্তু আমাদের দেশে এরকম কিছু নেই। স্ত্রী স্বামীর নামে নালিশ করা যায় না। স্বামী কিন্তু তার ইচ্ছে মতো স্ত্রী ত্যাগ করতেই পারে। আর সবচেয়ে বেশি যেটা বারবার ওনার বইয়ে উঠে এসেছে, আমি এটা উল্লেখও করেছি, মেয়েদের শিক্ষা ব্যবস্থা। এটা ওকে ভীষণ প্রভাবিত করেছে। এমনি সাধারণ ইংল্যান্ডের শিক্ষা ও শিক্ষাগত মান নিয়ে উনি অনেক কিছু লিখেছেন। বলছেন আমাদের দেশে যেমন বঙ্কিমচন্দ্র, হেমচন্দ্র এরা নাম করেছেন, এরা প্রতিষ্ঠিত, এইরকম ওদের সমগোত্রীয় বা ওদের মতন ওদের পর্যায়ে যারা লেখক আছেন ইংল্যান্ডে, এরকম অনেক লোক আছেন ওদের মতন, আর এত বেশি আছেন যে তাদের হাতে গোনা যায় না। ইংরেজদের মধ্যে অনেকে ফরাসি, জার্মান ইত্যাদি বিদেশি ভাষা জানিলেও ইহারা কখনো নিজের ভাষা ত্যাজিয়া অন্য ভাষায় লিখিত পুস্তক পড়িতে ইচ্ছা করে না। কিন্তু ইদানীন্তন অনেক শিক্ষিত ভারতবর্ষীয়রা ইংরাজি শিখিয়া আর স্বদেশীয় ভাষায় লিখিত পুস্তক পড়িতে চাহেন না কিংবা ঘৃণা করেন। শিক্ষা মানে কিন্তু খালি মাথার কাজ, পড়াশোনা করা, বিদ্যা, এটা নয়, তার সঙ্গে শরীর চর্চাটাও খুব দরকার। সেটা বুঝতে পেরেছেন কৃষ্ণভামিনী ইংল্যান্ডে গিয়ে। অল্পদিন হইল অক্সফোর্ড ও কেমব্রিজ কেবল স্ত্রীলোকদের জন্য কয়েকটি কলেজ স্থাপিত হইয়াছে, কিন্তু এদেশের মধ্যে লন্ডনে ইংরাজ মহিলাদের উচ্চশিক্ষার প্রধান স্থান। লন্ডন বিশ্ববিদ্যালয়ের দ্বার স্ত্রীলোক ও পুরুষ উভয়ের নিকট একভাবে খোলা রহিয়াছে। স্ত্রীলোক ও পুরুষ এক কলেজে যাইতেছে, এক পাঠ অভ্যাস করিতেছে, এক অধ্যাপকের নিকট শিক্ষা লইতেছে এবং উভয়ে এক পরীক্ষায় উত্তীর্ণ হইয়া এক উপাধি ধারণ করিতেছে। ইহা আমাদের নিকট অতি অদ্ভুত ও অপরূপ বলিয়া বোধ হয়, কিন্তু ইহা দেখিলে কাহার মনে না আহ্লাদ হয়। কৃষ্ণভাবিনী বলছেন যে কেউ যদি ওকে প্রশ্ন করে কোন দেশটা বেশি পছন্দ, ইংল্যান্ড না ভারতবর্ষ, তার জবাবে উনি লিখছেন, আমি নিজেও দেখিতেছি যে যতদিন হইতে ইংল্যান্ডের স্বাধীন বায়ু সেবন করিতেছি,
যতদিন হইতে স্বাধীন মানুষের সহিত একত্র বাস করিতেছি, ততদিন হইতে আমার মনে এক নূতন ভাবের উদয় হইয়াছে। এই ভাব যে কি, তাহা আমার দেশীয় ভাই ভগিনীদের নিকটে প্রকাশ করিতে আমি অক্ষম। ইংল্যান্ডের অনেক দোষ ধরলেও কৃষ্ণভাবিনী কিন্তু তাদের গুণগুলির কথা বলতে দ্বিধা করেননি। যেমন উনি বলেছেন ইংল্যান্ডবাসীর শরীরের বল, মনের তেজ, তাদের শ্রমশীলতা, নিয়মানুবর্তিতা, যথেচ্ছাচারিতা নেই। রানী ভিক্টোরিয়া বলে একজন রানী আছেন অবশ্য, কিন্তু তার একার ইচ্ছেতে কিন্তু সবকিছু হয় না। তার সঙ্গে আরো লোকজন থাকে, তবেই সেটি কার্যকর হয়। যেমন উনি পার্লামেন্টের নির্বাচনের কথা বলেছেন। উনি যখন ইংল্যান্ডে গেছেন তখন ভারতবর্ষ পরাধীন, তখন এখানে নির্বাচন বলে কিছু ছিল না। কিন্তু উনি যা বর্ণনা দিয়েছেন ওখানে নির্বাচনের, এখন পড়ে কিন্তু আমাদের মনে হয় যে বোধহয় উনি ভারতবর্ষের নির্বাচনের কথাই লিখেছেন। লিবারেলরা নীল ফিতা পরে বা কোনো রকম নীল চিহ্ন ধারণ করে বলিয়া তাহারা নীল দল নামে খ্যাত, এবং লাল চিহ্নের জন্য লোকে কনজারভেটিভদের লাল দল বলে। উভয় দলই নিজেদের পক্ষ বজায় রাখিবার নিমিত্ত প্রাণপণে চেষ্টা করিতেছে। কি সমাজে, কি বাজারে, যেখানে নীলেদের ও লালেদের মধ্যে দেখা হয় সেইখানে তুমুল ঝগড়া আরম্ভ হয়। নগরের সকল স্থানেই পদপ্রার্থীরা কিংবা তাহাদের লোকসভা করিয়া বক্তৃতা করিতেছেন। আবার তাহারা নগরবাসীদের বাড়ি বাড়ি গিয়া নিজেদের পছন্দ করিবার নিমিত্ত বুঝাইয়া বলিতেছেন। এইরূপে প্রায় 1 মাস চলিয়া গেল। ক্রমে ক্রমে গোলমাল ভয়ানক বাড়িয়া উঠিল। প্রত্যেকেই বলিলেন যে যাহারা তাহাকে সভ্য করিয়া পাঠাইবে বলিয়া অঙ্গীকার করিয়াছে, তাহাদের মতো বুদ্ধিমান, স্বাধীনমনা, তেজস্বী ও সদাশয় ব্যক্তি ত্রিজগতে আর কোথাও নাই। বিপক্ষ দলের লোকেরা মূর্খ ও বুদ্ধিহীন, তাহাদের মাথার ঠিক নাই, এবং যাহাতে নগরের ও নগরবাসীদের উপকার হয়, যাহাতে নগরের ব্যবসা ও কারোবার আরো ভালো হয়, যাহাতে নগরবাসীরা সুখে থাকে, তাহারই জন্য যথাসাধ্য চেষ্টা করিবেন। দৈনিক জীবন নিয়ে বলতে গিয়ে কৃষ্ণভাবিনী বলছেন যে ইংরেজদের নিয়মানুবর্তিতা খুব বেশি, সেটা ভালো এবং মন্দ দুটোই, কিন্তু উনি তার ভালো দিকটা তুলে ভারতের সঙ্গে তুলনা করে বেশ একটা মজার গল্প লিখেছেন। আজ সময় ভাত রাঁধা হয় নাই বলিয়া বাবু রাগ করিয়া অনাহারে অফিসে গিয়াছেন। কাল বিকালবেলার ঠিক সময় খাবার প্রস্তুত হয় নাই দেখিয়া বড়বাবু চটিয়াছিলেন। এইরূপ রাগারাগি ও অনিয়মের কথা বঙ্গ পরিবারে অনেক সময় শুনিতে পাওয়া যায়। আর ভারতবর্ষীয় স্ত্রী লোকেদের খাওয়া দাওয়ার সময়ের তো কিছুই ঠিক নাই। কোনোদিন বা 10টার সময়, কোনোদিন বা আবার 2 প্রহরের সময় ভাত খাওয়া হয়। কিন্তু ইংরেজদের সংসারে সকল কর্মের সময় ঠিক থাকাতে ওইরূপ গোলমাল বা রাগারাগির কথা প্রায় কখনোই শুনিতে পাই না। দোকানপাটের কথা বলতে গিয়ে কৃষ্ণভাবিনী বলছেন যে এদের দোকান দেখলে এত সুন্দর যে গেলেই কিনতে ইচ্ছে করে, যদিও সব জিনিসের দাম অত্যন্ত বেশি, কারণ এদের দোকানগুলি অতি পরিষ্কার। আমাদের দেশের মতন গুড়ের কলসিতে মাছি বসা, তেলের হাঁড়ি দিয়ে তেল গড়াচ্ছে, এরকম কিছু দেখা যায় না। কিসের সম্বন্ধে লেখেননি কৃষ্ণভাবিনী? ওখানকার যানবাহন, ওখানকার মানুষ, তাদের শিক্ষা, বিবাহ, ওখানকার পার্কের কথা, ওখানকার পাবলিক লাইব্রেরির কথা, ওখানের পাবসের কথা, মানে পাবলিক হাউস যেখানে মদ্যপান করে লোকজনেরা, ওখানকার যেখানকার ধনীরা থাকেন সেইখানে তাদের ধর্মের কথা, তাদের সামাজিক আচার ব্যবহারের কথা, নির্বাচন প্রক্রিয়ার কথা কিসের সম্বন্ধে লেখেননি? সব কিছুর সম্বন্ধে লিখেছেন। মানে তাদের ইংরেজ জাতির এক একটি গুণ, এক একটি দোষ যেন উনি কবছর
থেকে দেখে নিয়েছেন, আর তার সঙ্গে করেছিলেন অগাধ পড়াশুনো। আর এই জন্যেই এটা ঠিক ভ্রমণ কাহিনী বললে ভুল করা হবে। কৃষ্ণ ভাবিনীর আগে আরো অনেক মহিলা ইংল্যান্ডে গিয়েছিলেন, কিন্তু তারা কেউ ভ্রমণ কাহিনী লেখেননি। তারা আধুনিকতা নিয়ে ফিরেছিলেন, কিন্তু কৃষ্ণ ভাবিনী ফিরলেন স্ত্রী স্বাধীনতা নিয়ে। তিনি ভ্রমণ কাহিনী তো লিখেছিলেন, দুই দেশের তুলনাও করেছিলেন, আর সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন নারী শিক্ষা ও নারীর মান সে সম্পর্কে দেখে। যদিও তিনি তার চোখে দেখা ইংল্যান্ডের সম্বন্ধে লিখেছেন, তিনি কিন্তু নিজের জীবন সম্বন্ধে কিচ্ছু লেখেননি। যে স্ত্রী স্বাধীনতা, স্ত্রী শিক্ষা, বাল্য বিবাহের বিরুদ্ধে তিনি লিখেছিলেন, তার শিকার কিন্তু তার মেয়ে নিজেই হয়েছিল। একমাত্র মেয়ে তিলোত্তমাকে রেখে যখন তিনি ইংল্যান্ডে যান, তার কিছুদিন পরে জানতে পারেন তার 9 বছরের মেয়েটির বিয়ে শ্বশুরমশাই একটি অপাত্রের সঙ্গে দেন। কিন্তু কৃষ্ণ ভাবিনীর কিছু করার ছিল না। সেই মেয়েটির স্বামী অযোগ্য একটি লোক ছিল, মদ্যপান করত এবং সব রকম চরিত্রেই তার চারিত্রিক দোষ ছিল। কৃষ্ণ ভাবিনী দেশে ফেরার পর মেয়েটিকে নিয়ে আসতে চেয়েছিলেন। সে খুব নির্যাতিত ছিল, তিনি দেখেছিলেন, কিন্তু মেয়েটি তো এখানে বড় হয়েছে, পতি পরম গুরু, সেরকমই কিছু শিক্ষা উনি এখানে থেকে পেয়েছিলেন। তাই স্বামীর যত দোষই থাক, সে কিন্তু স্বামীকে ছাড়তে পারেনি এবং খুব তাড়াতাড়ি অল্প বয়সেই সে কিন্তু মারা যায়। 1909 সালে স্বামী এবং কন্যাকে খুব অল্প দিনের ব্যবধানে কৃষ্ণ ভাবিনী হারান এবং এরপরেই তার মধ্যে এক বিরাট পরিবর্তন আসে। তিনি মোটা খদ্দরের কাপড় পরে খালি পায়ে ঘুরে, বাড়ি বাড়ি ঘুরে স্ত্রী স্বাধীনতা, স্ত্রী শিক্ষার সম্বন্ধে লোকেদের বোঝাতেন। তিনি ভারত স্ত্রী মহামণ্ডল বলে একটি প্রতিষ্ঠান স্থাপনা করেন, যেখানে মেয়েদের পড়াশোনার সঙ্গে সঙ্গীত, শিল্পকর্ম, নানান কিছু শেখানো হতো। তিনি ইংল্যান্ডে বঙ্গমহিলা ছাড়াও আরো অনেক প্রবন্ধ লিখেছিলেন, সেগুলি প্রদীপ, প্রবাসী এই পত্রিকাগুলিতে ছাপানো হয়েছিল। 1919 সালে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে চলে যান।